বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ খুঁজছে বলে দলটির নেতাদের অনেকে বলছেন। যদিও তারা জুলাই আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ড এবং দমন নীতি চালানোর অভিযোগের প্রেক্ষাপটে কোনো অনুশোচনা প্রকাশ না করেই ঘুরে দাঁড়াতে চাইছে। দেশটিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি এখন নির্বাচন লক্ষ্য করে রাজনৈতিক অবস্থান তৈরির পরিকল্পনা নিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল অব্যাহত রাখার কথা বলছে। প্রশ্ন হচ্ছে, বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো, সরকার, প্রশাসন সবকিছুই যখন আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রয়েছে, এমন পরিস্থিতিতে দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া কি সম্ভব? এ নিয়ে আজকের আলোচনার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ যেখানে প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারছে না, সেখানে তারা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে। দলটি কি পরিকল্পনা করছে, কি চাইছে তার? যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে এখন নিষিদ্ধ, কিন্তু দলটি চাইছে যে তারা জাতীয় নির্বাচন যে আসছে সেই নির্বাচনে অংশগ্রহণ তারা করতে পারে কিনা, সেই সুযোগ তারা খুঁজছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা থেকে তারা তাদের দলকে সংগঠিত করার চেষ্টা করছে এবং একটা রাজনৈতিক অবস্থান তৈরি করা যায় কিনা নির্বাচনকে সুযোগ হিসেবে নিয়ে কাজে লাগিয়ে, সেই চেষ্টা তাদের রয়েছে। এবং সেজন্য দেখা যায় যে সাম্প্রতিক সময়ে কিছুদিন ধরে তারা ঢাকায় বিভিন্ন জায়গায় এবং ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে, ঝটিকা মিছিল। সেই মিছিলের চেষ্টা তাদের রয়েছে। ঢাকায় বিভিন্ন জায়গায় যে তারা মিছিল করছে, তারা মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় যারা নেতা, যারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছেন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বিভিন্ন জায়গায় কথা বলেছে, তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তারা একটা মানে পরিকল্পিতভাবে এখন যে মিছিলগুলো হচ্ছে, এই মিছিলগুলো তারা করছেন এবং তাদের মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে তারা একটা মনে করছেন যে একটা সংগঠিত পর্যায়ে এসছেন। আওয়ামী লীগের একজন নেতা যেমনটা বলছিলেন যে তারা গত বছর কিছু মিছিল করার চেষ্টা করেছিলেন, সেগুলো তারা সেভাবে মানে বাস্তবায়ন করতে পারেননি পরিকল্পনাগুলো। সেই মিছিলগুলো খুবই অল্প সময়ের জন্য তারা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকের বিরুদ্ধে পরে মানে অভিযান চালিয়ে ধরা হয়েছে। এখন যে মিছিলগুলো করছেন, তারা তাদের পরিকল্পনা অনুযায়ী রাস্তায় মিছিলগুলো করে বেরিয়ে যেতে পারছেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা অন্যদের চোখ ফাঁকি দিয়ে। তো তারা বলতে চাচ্ছেন এইটি তাদের নির্বাচনে অংশ নিতে চাওয়ার যে চিন্তা, সেই চিন্তার অংশ হিসেবে মানে রাজনৈতিক একটা অবস্থান তৈরি করা, সেই লক্ষ্য থেকে তারা এটা করছেন। তারা মনে করছেন যে তারা এই ধরনের মাঠে একটা যদি অবস্থান তৈরি করতে পারেন, তাহলে পরে একটা চাপ তৈরি হবে। মানে দেশের ভিতরে তারা একটা চাপ তৈরি করতে চান যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। অন্যদিকে তারা মনে করছেন যে নির্বাচনের সময়টা যত ঘনিয়ে আসবে, আন্তর্জাতিক পর্যায়ে থেকেও এক ধরনের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপটা তারা তৈরি করতে পারবেন। তাদের সেই ধরনের উদ্যোগ বা চেষ্টার কথা তারা বলছেন। কিন্তু গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ তাদের নেতৃত্বের বড় অংশই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন 1 বছর ধরে। তারা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা কেন করছেন? তারা যেটা বলছেন যে তারা মনে করছেন যে নির্বাচন টাই একটা বড় সুযোগ হিসেবে তাদের সামনে আসতে পারে। সেটা হচ্ছে যে তারা যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলবেন, যেটা হচ্ছে যে এর আগে আওয়ামী লীগের সময়ে যে নির্বাচন হয়েছে, তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে। তো তাদের বক্তব্য হচ্ছে যে বিতর্কিত বা একপক্ষীয় নির্বাচন হলে সেটা নিয়ে যে প্রশ্ন থাকে, আন্তর্জাতিক মহলে যে গ্রহণযোগ্যতা পায় না, সেইটা তারা এখন অনুধাবন করছেন আওয়ামী লীগের নেতারা। এবং সেই ফর্মুলাটাই তারা এখন নিয়ে আসতে চাচ্ছেন তাদের যুক্তি হিসাবে, যে তারা এই নির্বাচনে যদি কোনো একটা বড় পক্ষ যদি না থাকে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই যুক্তিটা নিয়ে তারা মানুষের কাছে যেতে চাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরো রাজনৈতিক পরিস্থিতিরই এখন তাদের বিরুদ্ধে, সক্রিয় সব দলই এখন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরপরেও তারা নির্বাচনের কথা বলছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে তারা নির্বাচনের দিকে এগোতে চান, কিন্তু সেখানে আবার তারা একটা কথা বলছেন, নির্বাচনের চিন্তার কথা বলছেন, আবার তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা নির্বাচন করতে রাজি নন।
তারা সেখানে মনে করছেন যে এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে চান, যে অবস্থা থেকে মানে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা আবার সামনে আনতে চান, যদিও তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছিল তাদের শাসন আমলে। এর আগে আপনি বলছিলেন যে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড বা দমননীতি চালানোর অভিযোগ নিয়ে আওয়ামী লীগ এখনও দুঃখ প্রকাশ বা অনুশোচনা প্রকাশ করেনি, বরং তারা তাদের শাসনের পতনের পেছনে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করছে। তাদের পক্ষে তৃণমূলে বা মাঠ পর্যায়ে তাদের এই ষড়যন্ত্র তত্ত্ব এবং নিজস্ব যে বয়ান সেটি নিয়ে রাজনীতি করা কতটুকু সহজ হবে? নির্বাচন তো তার পরের ধাপ, নির্বাচন করা আদৌ সহজ হবে কিনা? তারা যেভাবে বলছে রাজনৈতিক অবস্থান তৈরি করা কিন্তু অত সহজ নয়। পরিস্থিতিটাই তাদের বিপক্ষে, পুরো পরিস্থিতিটাই। রাজনৈতিক অঙ্গন বললাম বা সরকারের অবস্থান বা প্রশাসন যাই বলি না কেন, এর বাইরে মানুষের মনোভাবেরও একটা বিষয় আছে। কারণটা হচ্ছে যে তাদের গণ অভ্যুত্থানে যে মানে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সেটার বিচার এগিয়ে যাচ্ছে, ফলে মানুষের মধ্যেও তো একটা মানে অনুভূতি আছে বা এক ধরনের মনোভাব আছে তাদের ব্যাপারে নেতিবাচক। সেই বিষয়টা আওয়ামী লীগের যারা বাইরে পালিয়ে গেছেন বা বাইরে আশ্রয় নিয়ে আছেন তাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে তাদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো আলোচনায় আছে। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলছেন যে তারা মনে করছেন যে তারা ভুল করেছেন, তাদের ভুল হয়েছে কোনো একটা জায়গায়, কিন্তু তারা মনে করছেন যে এটাও তারা মনে করছেন যে তাদের পতনের পেছনে তাদের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভুল ছিল, তাদের পতনের পেছনে ওই ষড়যন্ত্র তত্ত্বকেই তারা আবারও হাজির করছেন। ফলে ওই ষড়যন্ত্র তত্ত্বের উপরে ভিত্তি করেই তারা এগোতে চাইছেন। তারা বলছেন যে যদি তারা রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারেন, মানুষের কাছে আসতে পারেন, তখন তাদের ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ বা অনুশোচনা এই বিষয়গুলো আসবে, এখনই নয়। কিন্তু মাঠ পর্যায়েও আমি 4টি জেলায়, জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে মানে নেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে তাদের নেতাদের একটা বড় অংশই পালিয়ে আছে দেশের বাইরে, শীর্ষ নেতা থেকে শুরু করে বড় অংশ। একটা অংশ জেলে রয়েছে, আর একটা অংশ যারা দেশে আছেন তারাও আত্মগোপনে আছেন, পুলিশের ভয়, মামলার ভয়, অন্যান্য প্রতিপক্ষের ভয় তারা ধরিয়ে দেয় কিনা, এইরকম একটা অবস্থায় আছেন। সেই অবস্থায় নির্বাচন করা বা নির্বাচনের চিন্তা, এটাও মাঠ পর্যায়ে তারা মনে করছেন যে এটা মানে এক ধরনের মানে অন্যরকম চিন্তা, এটা কোনোভাবেই মানে বাস্তবতার সাথে মিল থাকছে না। কিন্তু আওয়ামী লীগ এটাকে পুঁজি করেই আওয়ামী লীগ নির্বাচনটাকে সুযোগ হিসেবে নিয়ে একটা পরিস্থিতি বা একটা মানে অবস্থা তৈরি করতে চাইছে, সেটা মনে হচ্ছে যারা দেশের বাইরে আছে তাদের সাথে কথা বলে। তাদের এই পরিকল্পনার ক্ষেত্রে আওয়ামী লীগ বিরোধী অবস্থানে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো, সরকার, সবার যে একটা ঐকমত্য রয়েছে, সেই বাস্তবতা কতটা বিবেচনায় নিচ্ছে দলটি? যেটা মনে হচ্ছে যে আসলে তারা বিবেচনা করছে যে তাদের সবাই মানে কেউ তাদের পক্ষে নেই, তারা কিন্তু একা। কারণটা হচ্ছে যে তাদের শাসনের সময় যে ধরনের প্রতিপক্ষের উপর বা অন্য রাজনৈতিক দলগুলোর উপর যে ধরনের নিপীড়নের অভিযোগ রয়েছে, যে ধরনের নির্যাতনের অভিযোগ রয়েছে, মামলা মোকদ্দমা, গ্রেপ্তার, জেল, জুলুম, এই অভিযোগগুলো রয়েছে, সেই বিষয়গুলো কারণেই তো এই পরিস্থিতিটা হয়েছে। তারা তাদের পাশে কোনো কাউকে রাখতে পারেনি, সবাইকে খেপিয়ে দিয়েছিল, যে কারণে এই গণ অভ্যুত্থান হয়েছে। মানে সাধারণ মানুষও ক্ষুব্ধ হয়ে উঠেছিল, এমন একটা পরিস্থিতি তার তৈরি করেছিল। কিন্তু মানে গত বছরের অগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরে যেটা হয়েছে যে মানে যে দলগুলো সক্রিয় রয়েছে, বিএনপি, জামায়াত ইসলামী, বামপন্থী দলগুলো, ইসলামপন্থী বিভিন্ন দল, সবাই কিন্তু ওই আওয়ামী লীগ প্রশ্নে এক জায়গায়, যে তাদের এই যে অবস্থাটা করেছে সেই জায়গায় রাজনীতি করার সুযোগ কতটা পাবে, সেই প্রশ্নে কিন্তু এক জায়গায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, যারা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠন করেছে, এখন দল হিসাবে কাজ করছে, তাদের দিক থেকে এই দাবিটা জোরালোভাবে এসেছিল। বামপন্থী অনেক সংগঠন, ইসলামপন্থী অনেক দল, তাদের দিক থেকে এই দাবিটা জোরালোভাবে সামনে ছিল। তখন কিন্তু বিএনপি বা জামাত তাদের দিক থেকে ওই নিষিদ্ধ করার প্রশ্নে অতটা জোরালো ভূমিকা ছিল না, মানে বক্তব্য যেটুকু তারা মাঠ পর্যায়ে
দিয়েছিল। এই ধরনের বক্তব্য এসেছিল যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা তারা চায় না, এই ধরনের বক্তব্য এসেছিল। ফলে সেই জায়গা থেকে আবার দেখা গেছে যে একটা পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে যখন এটা জোরালো দাবি এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কিন্তু সেটাকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তখন আবার জামায়াতে ইসলামী এবং বিএনপি তাদের দিক থেকে এক ধরনের নীরবতা ছিল, তাদের দিক থেকে কিন্তু কোনো বক্তব্য আসেনি। ফলে তারাও যে নির্বাচনে এই দলটাকে চাইছে না, আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাক, সেই বিষয়টা মনে হয় আওয়ামী লীগ বিবেচনায় নিচ্ছে। বিবেচনায় নেওয়ার পরেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারা তাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বা একটা সাংগঠনিক অবস্থা তৈরি করার জন্য নির্বাচনের কথাটা বলছে, পাশাপাশি সংগঠনটাকে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টার একটা বিকল্প চিন্তা আওয়ামী লীগের নেতারাও বলছেন যে এইভাবে নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ছাড়া বিকল্প তাদের হাতে এখন কিছু নেই। তাদেরকে এখন মাঠে নেমে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই একটা অবস্থান তৈরি করা ছাড়া বিকল্প কিছু নেই। সেখানে বিষয়টা আনতে হবে নির্বাচনের বিষয়টা, সেই পথেই তারা এগোতে চাইছে, সেটাই তাদের পরিকল্পনা। তবে তাদের এই পরিকল্পনার প্রশ্নে বিএনপি, জামায়াতে ইসলামী, বামপন্থী কয়েকটি দলের নেতাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটা বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, দলটি নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ আছে। ফলে তাদের নিবন্ধনও বাতিল হয়েছে নির্বাচন কমিশনে, ফলে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আর আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করতে চাইছে, অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, অন্য একটি তত্ত্বাবধায়ক সরকার এসে নির্বাচন করে দেবে, সেটাও কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন থাকে। এর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বেও কোনো পরিবর্তন দৃশ্যমান না এবং তাদের নেতৃত্ব নিয়ে সমালোচনা, নানান রকম অভিযোগও বিভিন্ন সময় উঠে এসেছে। তাদের নেতৃত্বের বিচারও চলছে জুলাই আগস্টে তাদের ভূমিকার জন্য। ফলে এই নেতৃত্ব অপরিবর্তিত রেখে তাদের রাজনীতিতে ফেরার চেষ্টা কতটা গ্রহণযোগ্য হবে বলে ধারণা পাওয়া যায়? নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত এখনও কিন্তু আওয়ামী লীগ কোনোভাবেই দিচ্ছে না, মানে দৃশ্যমান তো নয়ই, ইঙ্গিতও দিচ্ছে না। কিছু কিছু সংবাদ মাধ্যমে খবর হয়েছে বা আওয়ামী লীগের নেতাদেরও অনেকে বলছেন যে তাদের যে শীর্ষ নেতা শেখ হাসিনা, তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তাদেরকে তৈরি করছেন। কিন্তু তৈরি করলেও আওয়ামী লীগের যারা এখন পরিকল্পনাগুলো নিচ্ছেন, এই ধরনের একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে পরিকল্পনা যাই করা হোক সেটা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তারা এখন মনে করছেন তাদের দলকে টিকিয়ে রাখতে হলে, তাদের দলের এখন অস্তিত্বের প্রশ্ন, শেখ হাসিনা তাদের জন্য অনিবার্য। কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, সেটার জন্য তার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ আছে বা রাজনৈতিক দলগুলো যে তার বিরুদ্ধে একটা অবস্থানে আছে, সেই বিষয়টাও তারা বিবেচনা করছেন। কিন্তু তারা মনে করছেন শেখ হাসিনার বিকল্প তারা এখনও ভাবছেন না। অন্যরা তৈরি হয়ে আসবেন, সেটা তৈরি করতে সময় লাগবে। এছাড়া ওই পরিবারের বাইরেও তারা বিকল্প অন্যভাবে কোনো কিছু চিন্তা করছেন না, সেটাই মনে হয়েছে কথা বলে নেতাদের সাথে। ফলে শেখ হাসিনার নেতৃত্বেই যা কিছু করার এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা তাদের, সেটা তারা শেখ হাসিনার নেতৃত্বেই করবেন, এটাই মনে হয়েছে। মাঠ পর্যায়ে ব্যাপারে কি ধারণা পাওয়া যায়? এক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করা বা সাধারণ মানুষের কাছে তাদের অবস্থানকে আরেকটু যদি বলতে চাই ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা, সেটি প্রতিবন্ধকতার সম্মুখীন হবে কিনা? আমি যেটা বলছিলাম যে 4টি জেলায় নেতাদের সঙ্গে আমি কথা বলেছি, বলে যেটা মনে হয়েছে, নেতা এবং কর্মী পর্যায়ের লোকের সঙ্গে আমি কথা বলেছি, বলে যেটা মনে হয়েছে যে তাদের কাছেও মনে হয় যে তাদের দলকে যদি ঐক্যবদ্ধ রাখতে হয়, অস্তিত্বের প্রশ্ন, সেই জায়গায় শেখ হাসিনার বাইরে তারাও এখন পর্যন্ত চিন্তা করছে না বা সে ধরনের কোনো ইঙ্গিতও তাদেরকে এখন পর্যন্ত দেয়া হয়নি। তবে তারা মনে করছেন যে মাঠ পর্যায়ে অবস্থান তৈরি করতে হলে বিষয়গুলো, যে পরিস্থিতির জন্য আজকে এই অবস্থা, সেই বিষয়গুলোতে ভুল আছে কিনা সেই বিষয়গুলো স্পষ্ট করা দরকার। মাঠ পর্যায়ে নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে। আরেকটা বিষয় মাঠ পর্যায়ে কাজ করছে বলে মনে হয়েছে, তারা মনে করছেন যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে মানুষের মধ্যে এখন সমালোচনাগুলো বাড়ছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব বা এই সব কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, কর্মসংস্থানের অভাব। তো তারা মনে করছেন যে এই ব্যর্থতাগুলো
বা রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভক্তি বাড়ছে এখনকার সক্রিয় দলগুলো। এই ব্যর্থতা, বিভক্তি, এই বিষয়গুলো তাদেরকে এক ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছে। তারা মনে করছেন যে মানুষের আগে যে ধরনের তাদেরকে মানে লজ্জায় পড়তে হতো মানুষের সমালোচনার মুখে, এখন সেই জায়গাটা কিছুটা কমে আসছে, এটাও তারা ভরসা করছেন। নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলো কে কার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে সেটি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ অবস্থায় একীভূত হওয়ার কথা শোনা যাচ্ছে তরুণ নেতৃত্বাধীন দুই দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের। এ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনও প্রকাশিত হয়। এতে বলা হয় একীভূত দলের নাম হবে এনসিপি, তবে কাঠামোগত কিছু পরিবর্তন আসবে। এই বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে বলেন, দুই দলের বোঝাপড়া 2018 সালের কোটা আন্দোলন থেকেই, তবে একীভূত হওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমাদের একই আন্দোলনকে কেন্দ্র করে উত্থান, আদর্শ, লক্ষ্য বা সংগ্রামের ইতিহাসটা প্রায় একই রকম, যে কারণে কর্মী পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে অনানুষ্ঠানিক বিভিন্ন আলোচনা হয় যে কিভাবে আসলে দেশ এবং জাতির কল্যাণে একসাথে পথ চলা যায়, কাজ করা যায়, কি করা উচিত। এ ধরনের বিভিন্ন আলোচনা আছে, কিন্তু সেটা নিয়ে এখনই আসলে নিজেদের মধ্যে এখনই আসলে আপনার চূড়ান্ত মন্তব্য করার সময়টা এখনো আসেনি। এই ধরনের কোনো আলোচনা আসলে আমাদের মধ্যে এখনো পর্যন্ত, আমি যেটা বললাম যে আমাদের যারা কর্মীরা আছে, নেতারা আছে, অনেকের সাথে অনেকের ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত আলাপ আলোচনা অনেক কিছু হয়। এখনো পর্যন্ত দুই পার্টির মধ্যে আসলে কোনো আনুষ্ঠানিক আলোচনা এই বিষয়ে হয়নি। এবং সেক্ষেত্রে আসলে আমরা যদি মানে একের যে বিষয়টা আপনি বললেন, এই বিষয়টা নিয়ে আসলে আমার জন্য মন্তব্য করা কঠিন, কারণ আমি নিজেও তো আসলে এই আলোচনায় অংশগ্রহণ করি না কারোর সাথে। আমাদের অনেকের সাথে হয়তো অনানুষ্ঠানিক আলোচনা, তাদের অনেকের সাথে এ ধরনের আলাপ আলোচনা হয়েছে, যেহেতু আসলে এক সময় তারা আমাদের সাথে রাজনীতি করেছে বা আমরা একসাথে রাজনীতি করছি। এই জন্য এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আসলে চূড়ান্ত মন্তব্য করার মতন সময়টা আসে। মনস্তাত্ত্বিক বলতে আপনার তারা এবং আমরা উভয় যেহেতু আসলে একই ধরনের আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে উত্থান, তো ওই মনস্তাত্ত্বিক মিলের জায়গাটা আছে। এর মনস্তাত্ত্বিক মিলের জায়গাটা, সংগ্রামের ইতিহাসটাও একই রকম। তারাও তরুণ নেতৃত্ব নির্ভর, আমরাও তরুণ নেতৃত্ব নির্ভর, তো এই জায়গায় তো মনস্তাত্ত্বিক মিল থাকা খুব স্বাভাবিক। কিন্তু এখনই আসলে যে বিষয়টা মিডিয়াতে আমি লক্ষ্য করলাম, এটা নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি, চূড়ান্ত কোনো আলোচনা হয়নি, আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সারার তুষার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি। বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের পরিকল্পনা হলেও এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি গুঞ্জন মাত্র। গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসা হয়, কথাবার্তা হয়, কিন্তু এখন ওই নিউজটা আমিও দেখলাম, এখন পুরোটা পড়ি নাই, তাদের সূত্র বা অন্যান্য নানা ধরনের আমাদের কথাই পরিকল্পনাই হচ্ছে, কিন্তু কোনোটাই এখন চূড়ান্ত হয় নাই। আচ্ছা, আমরা এখন ওই সামনে আমাদের সাংগঠনিক যে জেলাগুলো আছে, জেলা উপজেলা কমিটির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ঢাকায় একটা সম্মেলন করার কথা ভাবতেছি এই আগামী শুক্রবার, আগামীকালকে। তো এগুলোর মধ্যে আছে। এখন এর বাইরে অনেক ধরনের গুঞ্জন হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে, তার অংশ হিসেবে গণ অধিকারের সাথেও আলোচনা চলছে, কিন্তু একীভূত করার মতো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয় না। এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেকটা একই রকম। দুটি দলেরই যাত্রা শুরু কোটা সংস্কার আন্দোলনের জেরে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ 2021 সালে গণ অধিকার পরিষদের রূপ নেয়। আর 2024 সালের কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরাই আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গড়ে তোলেন এনসিপি। গণ অধিকার পরিষদ 2024 সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এনসিপি এখনো তা পায়নি। পাকিস্তানের উপর কেউ হামলা চালালে সৌদি আরব তাদেরকে রক্ষায় এগিয়ে আসবে, আবার সৌদি আরবের উপর কেউ আগ্রাসন চালালে পাকিস্তানও সৌদি আরবকে রক্ষায় এগিয়ে আসবে। ঠিক এমনই এক ঐতিহাসিক চুক্তি করেছে এই দুই দেশ। পাকিস্তান ও সৌদি আরব 17 সেপ্টেম্বর এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই দুই দেশের কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। এই অবস্থায় উভয় দেশ পরস্পরকে রক্ষায় এগিয়ে আসবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সৌদি আরব সফরের সময় এই চুক্তি স্বাক্ষর হয়।
আল ইয়ামামা প্রাসাদে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে বলা হয়, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এবং প্রায় 8 দশকের দীর্ঘ অংশীদারত্বের উপর দাঁড়িয়ে দুই পক্ষ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তি দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তিতে অবদান রাখার যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করছে। প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তিশালী করাই এর লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানেই উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন। ইসরায়েল সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে হামাসের নেতাদের টার্গেট করার কয়েকদিন পরই এই চুক্তি স্বাক্ষরিত হলো। এই হামলায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি বলে অভিহিত করেছেন। তাদের মতে এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে আনুষ্ঠানিক নিরাপত্তা প্রতিশ্রুতিতে উন্নীত করেছে। পাকিস্তান পূর্বে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তিতে অংশ নিলেও এই চুক্তির বিশেষ দিক হলো, এতে যে কোনো আগ্রাসন উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে ধরা হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। একই সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কয়েকজন মন্ত্রী, হামাস ও বসতি স্থাপনকারীদের উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার প্রস্তাব। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 17 সেপ্টেম্বর বুধবার ইউ পার্লামেন্টে তোলা হয় প্রস্তাবটি। এতে কিছু ইসরায়েলি পণ্যে শুল্ক বৃদ্ধির পাশাপাশি 10 জন হামাস নেতা, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কর্মী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। ইউতে এই মুহূর্তে প্রস্তাবটি পাশ হবার মতো পর্যাপ্ত সমর্থন নেই। তবে দ্রুত বাস্তবায়নের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। এছাড়া নাগরিক সমাজ এবং ওয়ার্ল্ড হলোকাস্ট রিমেম্বারেন্স সেন্টার বাদে ইসরায়েলের সঙ্গে সব দ্বিপাক্ষিক সহায়তা স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘন হওয়ায় এই প্রস্তাবগুলো এসেছে বলে জানায় কমিশন। পর্যালোচনায় কমিশন দেখেছে, গাজায় মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শন লঙ্ঘিত হয়েছে ইসরায়েল সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন বলেন, গাজায় প্রতিদিনের ভয়াবহ ঘটনা বন্ধ করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা, মানবিক সাহায্যের জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত এবং হামাসের হাতে জিম্মি সবাইকে মুক্তি দেওয়া দরকার। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে বাড়ছে ক্ষোভ। যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। যদিও গাজায় বোমা হামলা ও অবরোধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে পারেনি ইউ। এসবের মধ্যে 16 সেপ্টেম্বর মঙ্গলবার গাজা যুদ্ধ নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। এতে স্পষ্ট বলা হয়, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে টিকটক চালু থাকার বিষয়ে চীনের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমন ঘোষণা দিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে। আমি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। সবকিছু চূড়ান্ত করতে আগামী শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবো। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটডান্স পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে আগে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে বলা হয়েছিল। তা না হলে অ্যাপটি নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়। তবে জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে। সবশেষ 16 সেপ্টেম্বর ট্রাম্প আরও একবার 16 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, শীঘ্রই টিকটকের নতুন ক্রেতার নাম ঘোষণা করা হবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা পাবে একটি বিনিয়োগকারী গোষ্ঠী। এই গোষ্ঠীতে থাকবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যান্ডারসন হরোভিটস। চুক্তির আওতায় তৈরি হতে যাওয়া নতুন একটি মার্কিন কোম্পানিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগকারীদের হাতে থাকবে প্রায় 80% শেয়ার। কোম্পানির পরিচালনার পদেও থাকবে মার্কিন আধিপত্য এবং পদের একজন সদস্য সরাসরি নিয়োগ করবে মার্কিন সরকার। অন্যদিকে মার্কিন ব্যবহারকারীরা একটি নতুন অ্যাপে স্থানান্তরিত হবেন, যেটি এখন পরীক্ষাধীন। এই অ্যাপে থাকবে টিকটকের কন্টেন্ট রিকমেন্ডেশন অ্যালগরিদম, যা বাইটডান্স থেকে লাইসেন্স নেওয়া প্রযুক্তির ভিত্তিতে কাজ করবে। মূলত এই অ্যালগরিদমই টিকটকের সফলতার অন্যতম চাবিকাঠি।
সিএনবিসির খবরে বলা হয়েছে, নতুন এই বিনিয়োগ চুক্তিতে বর্তমান এবং নতুন দুই ধরনের বিনিয়োগকারী থাকবেন। সম্পূর্ণ চুক্তি সম্পন্ন হতে 30 থেকে 45 দিন সময় লাগতে পারে। চুক্তির আওতায় ওরাকল আগের মতোই যুক্তরাষ্ট্রের টিকটকের সার্ভার হোস্টিংয়ের দায়িত্বে থাকবে। তথ্য নিরাপত্তা এবং চীনের সঙ্গে তথ্য ভাগাভাগি নিয়ে মার্কিন আইন প্রণেতাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে মাদ্রিদে এক বাণিজ্য আলোচনার সময় যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল জানায়, তারা চীনের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছে। চীনও এ ধরনের একটি কাঠামোগত চুক্তির কথা নিশ্চিত করেছে, তবে তারা বলেছে এই চুক্তি কোনোভাবেই চীনের কোম্পানির স্বার্থে ক্ষতি করবে না। চীনের সাইবার প্রশাসনের উপপ্রধান ওয়াং জিংতাও এক সংবাদ সম্মেলনে বলেন, চুক্তির আওতায় অ্যালগরিদম ও অন্যান্য মেধাস্বত্ব লাইসেন্স দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। টিকটক সম্পর্কিত প্রযুক্তি রপ্তানি এবং মেধাস্বত্বের লাইসেন্স ব্যবহার এসব বিষয়ে চীনা সরকার আইন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদন দেবে। ধুঁকছে গাজা, প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা, রেহাই পাচ্ছে না নারী শিশু। 15 সেপ্টেম্বর রাতের আধারে গাজা সিটিতে স্থলাভিযানে নামে ইসরায়েলি সেনারা। অংশ নেয় 2টি ডিভিশন। শিগগিরই আরও একটি ডিভিশন যোগ দেবে অভিযানে, জানায় আইডিএফ। হামলায় ইতিমধ্যে ভেঙে পড়েছে গাজা সিটির টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। উত্তর গাজার প্রধান যোগাযোগ লাইন লক্ষ্যবস্তু হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় সেবা। এতে গাজা সিটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইরের বিশ্ব থেকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি বলছে, গাজার ভেতরে থাকা মানুষের সঙ্গে কোনোভাবে যোগাযোগ স্থাপন করতে পারছে না তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সবশেষ হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত 16 জন। তবে নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন হিসাব। স্থল অভিযানের আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ধসে গেছে শহরের বহু উঁচু ভবন। সেনারা আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়ে শহর ঘিরে ফেলার পর শুরু করে স্থল হামলা। এদিকে ইসরায়েলের এই আগ্রাসন ঠেকাতে নতুন উদ্যোগের আভাস মিলেছে আন্তর্জাতিক মহলে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে আরব লীগ সহ বিভিন্ন আলোচনায় যৌথ নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব উঠেছে। এটা কাজ করবে শান্তি রক্ষার উদ্দেশ্যে আগ্রাসী শক্তি ঠেকাতে। মধ্যপ্রাচ্যে যদি জাতিসংঘের বাইরে কোনো ঐক্যবদ্ধ বাহিনী গঠিত হয়, পাকিস্তান সেই উদ্যোগে অংশ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলো ইতিমধ্যে সতর্ক করছে, গাজা সিটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ পৌঁছানো ও হতাহতদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। বিশ্লেষকরা বলছেন, গাজা সিটিতে ইসরায়েলের এই নতুন স্থল অভিযান শুধু সামরিক উত্তেজনা নয়, তৈরি করছে ভয়াবহ মানবিক সংকটও। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরও বাড়তে পারে প্রাণহানি। ঢাকঢোল পিটিয়ে গত জুলাইয়ে বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ থেকে রক্ষা পেতে স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভিয়েতনাম। এরপর পেরিয়েছে 1 মাস। ট্রাম্প ট্যারিফের ধাক্কা কতটা সামাল দিতে পেরেছে রপ্তানিমুখী অর্থনীতির দেশটি? মার্কিন শুল্কের প্রভাবই বা কতটা পড়ল ভিয়েতনামে? গত 1 মাসে ভিয়েতনামের অর্থনীতি পর্যালোচনা করলে দেখা যায়, মার্কিন শুল্কের প্রভাব সামান্যই পড়েছে দেশটির ওপর। মার্কিন মূল্যকে আগস্ট মাসে দেশটির রপ্তানি কমেছে মাত্র 2%। রপ্তানি কমায় চীন থেকে 2% আমদানিও কমিয়েছে ভিয়েতনাম। তবে সবচেয়ে অবাক করা বিষয়, মার্কিন মূল্যকে রপ্তানির পরিমাণ কমলেও জুলাইয়ের তুলনায় আগস্টে ভিয়েতনামের রপ্তানি বেড়েছে 2.6%, যা ইঙ্গিত দেয় নতুন বাজার খুঁজে পেয়েছে ভিয়েতনাম। যদিও চলতি বছর ভিয়েতনামের প্রবৃদ্ধির হার 6.8% থেকে কমিয়ে 6.6% নামার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক, যা মিথ্যা প্রমাণ করে দিয়েছে দেশটি। কিন্তু ট্রাম্প ট্যারিফে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত নয় ভিয়েতনাম। ট্রাম্প ট্যারিফের পর ভিয়েতনামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতে রূপ নেয় যন্ত্রপাতি উৎপাদন, টেক্সটাইল এবং কাঠের পণ্য। কেননা মার্কিন ভিয়েতনাম বাণিজ্য চুক্তিতে ট্রান্সশিপমেন্ট এর ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া আছে ট্রাম্পের। বলা আছে, ভিয়েতনামি পণ্যে 20% শুল্ক আরোপ করা হলেও চীন থেকে পণ্য রপ্তানি করলে দ্বিগুণ তথা 40% শুল্ক গুনতে হবে। অথচ ট্রান্সশিপমেন্টের উদ্দেশ্যই ছিল এক দেশের উৎপাদিত পণ্য কম শুল্কে অন্য দেশের মাধ্যমে রপ্তানি করা, যা দীর্ঘ সময় ধরে করে আসছিল ভিয়েতনাম। নতুন চুক্তিতে এই সুযোগ না থাকায় বিপদে আছে দেশটি। কেননা ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধ শুরু হলে অনেক চীনা প্রতিষ্ঠান ভিয়েতনামে স্থানান্তরিত হয়। ভিয়েতনামও চীনা সরবরাহ শৃঙ্খলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে, যা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। দীর্ঘদিন ধরেই ভিয়েতনামের অন্যতম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র।
2024 সালে মোট রপ্তানি পণ্যের 30% গেছে মার্কিন মূল্যকে। অথচ সেই বাজারেই এখন তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে তাদের। কেননা ট্রাম্প প্রশাসন ভিয়েতনামের পণ্যে 20% শুল্ক আরোপ করলেও 19% শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানির সুযোগ পেয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন, যা চাপে ফেলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য নির্ভর দেশটিকে। প্রাথমিকভাবে ট্রাম্প ট্যারিফের ধাক্কা ভিয়েতনামের উপর খুব একটা না লাগলেও সতর্ক থাকতে হচ্ছে তাদের। কেননা 2025 সালের প্রথমার্ধে 1 দশকের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করে ভিয়েতনাম। কারণ শুল্ক কার্যকর হওয়ার আগে হঠাৎ প্রচুর বিক্রয়াদেশ পায় দেশটি। কিন্তু দ্বিতীয়ার্ধে মন্দার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। হতাশার ছাপ দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চীনের কণ্ঠেও। তার মতে 2025 সালে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% অর্জন করা কঠিন হবে এবং 2026 সালে তা আরো কমতে পারে। এমন পরিস্থিতিতে জুনের পর অভ্যন্তরীণ বিনিয়োগও হ্রাস পেয়েছে দেশটিতে। বিদেশি ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করছেন। মার্কিন মূল্যকে পণ্য রপ্তানিতে আঞ্চলিক প্রতিযোগীরা 1% শুল্ক ছাড় পেলেও ভিয়েতনামকে আশার আলো দেখাচ্ছে প্রতিযোগী দেশগুলোতে চলমান অস্থিরতা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও সরকারের সংবিধান সংস্কারের প্রচেষ্টায় অস্থিরতা বিরাজ করছে দেশটিতে। কয়েকদিন আগে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতেও জড়িয়েছে দেশটি। এখনো অস্থিরতা বিরাজমান দেশ দুটিতে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত অর্থমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে ব্যয়ের ঘোষণাকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসের শুরুতে দাঙ্গা হয়েছে দেশটিতে। অবকাঠামোগত ব্যয়ে লাগাম টানার ক্ষতির শঙ্কায় আছে সামগ্রিক অর্থনীতি। আরেক প্রতিযোগী ফিলিপাইনেও অস্থিরতা বিরাজমান। গত 10 বছরের অবকাঠামো প্রকল্পে দুর্নীতির তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তারে অনুমতি দেওয়ার কারণেও তুমুল চাপে পড়েছেন তিনি। দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। ভালো যাচ্ছে না সিঙ্গাপুরের রাজনৈতিক পরিস্থিতিও। সব মিলিয়ে বাণিজ্যে প্রতিযোগী দেশগুলোর চেয়ে ভিয়েতনাম বেশ এগিয়ে আছে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।